সেকেন্ড অর্ডার সিস্টেমের যে অর্ডারটা হলো যদি দুই থাকে আমাদের এস এর পাওয়ার, তাহলে আমি সেটাকে বলবো সেকেন্ড অর্ডার সিস্টেম। আর সেকেন্ড অর্ডার সিস্টেমটা একটা নির্দিষ্ট রুলস ফলো করে। তো এখানে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে সেকেন্ড অর্ডার সিস্টেমের যে আমাদের জেনারেল ট্রান্সফার ফাংশন আছে, ওই ট্রান্সফার ফাংশন দেখতে আসলে কেমন হয় এটা সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। তো আসলে দেখেন, যদি আমাদের ট্রান্সফার ফাংশন এরকম থাকে s স্কয়ার প্লাস as প্লাস b, তাহলে বুঝতে হবে যে এখানে আসলে কি রকম ভাবে আছে। সেটা হলো এই যে এরকম এইভাবে লেখা যায়। b টাকে ওমেগা n স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এখানে হলো যেটা, এটাকে বলা হয় ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বা ড্যাম্পিং ফ্যাক্টর, ড্যাম্পিং রেশিও। আর এখানে n তো জানেনই, আর এটা হলো ওমেগা n স্কয়ার হলো আমাদের, এটাকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অনেক সময় এরকম চেঞ্জ হয়, এটা উপরেরটা অনেক চেঞ্জ অন্যরকম থাকে বা নিচেরটা আলাদা রকম থাকে। তো আসলে এই ধরনের যদি একটা ইকুয়েশন থাকে, তখন আসলে ইকুয়েশন গুলো কেমন থাকে দেখাই আমি আপনাকে। s স্কয়ার প্লাস এটা থাকতে পারে 3s প্লাস 16, এরকম থাকতে পারে। তো এটাকে বলা হয় আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যখন আমরা বের করব, তখন এইভাবে করে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করে এখানে যেটা ওমেগা n এগুলোর মান আমরা বের করার চেষ্টা করব। তো আসলে ম্যাথগুলো যেগুলো আসে সেকেন্ড অর্ডার সিস্টেমের, তো এর মধ্যে এই ওমেগা n আর যেটা এই মানের উপর নির্ভর করেই আসলে আমাদের এই যে ট্রান্সফার ফাংশন আছে, এই ট্রান্সফার ফাংশনের যে টাইম রেসপন্স আমরা পাবো, এই রেসপন্সটা অনেক সময় চেঞ্জ হয়ে থাকে। আমাদের যে সিগন্যালটা আছে সেটা চেঞ্জ হয়ে থাকে, ড্যাম্পিং এর উপর ডিপেন্ড করে। ড্যাম্পিং এর এই যে যেটা আছে, যেটা এই যেটা এই যেখানে নিচে যেটা আছে, এটা হলো যেটা, এটা কিভাবে লেখে, এইভাবে দেওয়া হয় অনেক সময়। আসলে কিছু বলছেন? আচ্ছা, যাই হোক, ইন্টারনেটের সমস্যা। তো আমাদের এখানে এই এরকম যদি কোনো কিছু থাকে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো, যে ওগুলাতে কিভাবে আমরা আমাদের এই ট্রান্সফার ফাংশনের রাইজ টাইম, পিক টাইম এগুলো বের করতে পারি, সেগুলো নিয়ে কথা বলবো। এখানে আসলে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্স আলাদা করে দেখবো না, আলাদা করে ওইভাবে বের করবো না ফার্স্ট অর্ডার এগুলোর মতো। কারণ সেকেন্ড অর্ডারের রেসপন্স অনেক বেশি দেখতে বিশাল হয় আর কি, তো ওগুলা আমরা এখানে দেখবো না। তো যতটুকু দেখবো এখান থেকে আমাদের যা নেওয়ার সেটুকু আমরা নিব। সেটা হলো আমাদের এখান থেকে নেওয়ার যেটা, সেটা হলো বিভিন্ন ধরনের টাইমের রেসপন্স গুলো বের করতে হবে। টাইম গুলা কেমন হয় না হয়, এসব জিনিসগুলো সম্পর্কে একটুখানি আমরা দেখবো। এটাই ম্যাথ আসে অনেক সময়, বিভিন্ন জবের পরীক্ষাতেও আসে যে ম্যাথ গুলা, সেগুলোর মধ্যে হলো যে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলে, অনেক সময় বের করতে বলে যেটার ভ্যালু বের করেন, যেটার ভ্যালু বের করে বলেন যে এটা কি অবস্থায় আছে আমাদের রেসপন্সটা। তো এরকম একটা সেকেন্ড অর্ডার যে আমাদের কন্ট্রোল সিস্টেম আছে, সেকেন্ড অর্ডার কন্ট্রোল সিস্টেমের রেসপন্স দেখতে কেমন হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে এই কি বলে এটাকে ওমেগা এন বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অথবা যেটা, এসব জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। দেখি আমরা সামনের দিকে দেখি এগুলো সম্পর্কে আছে, দেখি এখানে যেমন দুইটা জিনিস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার, যেগুলোর জন্য আসলে আমাদের এই সেকেন্ড অর্ডার সিস্টেমের যে রেসপন্স আছে, এই আউটপুট অনেক সময় চেঞ্জ হয়ে থাকে। দেখা গেছে যে ওমেগা এন এর ভ্যালুটা যদি একটু চেঞ্জ হয়, তাহলে দেখা গেল যে আমাদের যেরকম হওয়ার কথা সিগন্যালটা ওরকম না হয়ে আলাদা রকমের সিগন্যাল আমরা পাবো। আবার ড্যাম্পিং রেশিওর উপর ভিত্তি করে আমাদের এটাও চেঞ্জ হয়ে থাকে। 4 ধরনের আমরা সিগন্যাল পাবো ড্যাম্পিং রেশিওর উপর ভিত্তি করে, এক একটা এক এক রকম। তো এই 4টা আবার ড্যাম্পিং রেশিও যেটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। তো আমাদের দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয় হলো, একটা হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর একটা হলো ড্যাম্পিং রেশিও। এই দুইটা নিয়ে আমরা কথা বলি। তো প্রথমে যেটা আসবে সেটা হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হলো যে সিস্টেমটা আসলে কিভাবে ন্যাচারালি ভাইব্রেট করে। আচ্ছা, তো আমরা কোন একটা সিস্টেমকে যদি ভাইব্রেটিং মোশন ওয়ালা সিস্টেম যদি আমরা ব্যবহার করি, যেটা কোন একটা মোশন এর মধ্যে পাওয়ার পরে এটা কি ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে, সেটা এখানে আসলে ব্যাখ্যা করা হয় ওমেগা এন এর মাধ্যমে। এটা যে কোনো সিস্টেম হতে পারে, যে ওই সিস্টেমের ওমেগা এন এর মানের উপর ডিপেন্ড করে। অনেক সময় ওমেগা এন এর মান 1 হতে পারে, তাহলে দেখা যায় ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মান হলো 1, তো এরকম হতে পারে আর কি। আচ্ছা,
এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে অনেক সময় আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলা হয়। আসলে এটা হলো এরকম, যদি আনড্যাম্পড হয়, আনড্যাম্পড হলে যে বিষয়টা হলো যে কোনো ড্যাম্পিং থাকে না। ড্যাম্পিং মানে হলো, এগুলো নিয়ে পরে কথা বলবো। ড্যাম্পিং মানে হলো যে এটা কোনো প্রকার ডিস্টরশন করে না, মনে রাখবেন, জাস্ট ডিস্টরশন করে না। ড্যাম্পিং মানে হলো যে ডিস্টরশন করে, অথবা আপনাদেরকে ড্যাশপট পড়িয়েছিলাম, ড্যাশপট অথবা পিস্টন যেটা আছে, ড্যাশপট অথবা পিস্টন যেটা পড়িয়েছিলাম, ওটার জন্য সাধারণত আমাদের ড্যাম্পিং হয়ে থাকে। আপনাদের আমি বলেছিলাম যে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আমরা ব্যবহার করি এখানে। আপনাদেরকে যখন আমি মেকানিক্যাল সিস্টেম পড়িয়েছিলাম তখন এখানে বলেছিলাম। যাই হোক, তো ওই ড্যাশপট যদি কোথাও কোনো সিস্টেমে না থাকে তাহলে ওই সিস্টেমটা হলো কি আনড্যাম্পড, আনড্যাম্পড হবে। তো আনড্যাম্পড হলে ওটার ফ্রিকোয়েন্সি আলাদা রকমের হবে। এটা কি স্পিডে হলো, কি ফ্রিকোয়েন্সিতে হলো এটা ভাইব্রেট করতেছে আমরা এখানে দেখতে পাবো। ওকে, এই জিনিসগুলো ছাড়া আর কিছু এত বেশি জানার দরকার নেই এখানে, জাস্ট এই দুইটা জিনিস সম্পর্কে একটু দেখবেন আর কি। তো এটা আপনারা একটু দেখে নিন যে ব্যাক এন্ড ফোর্থ কিভাবে এটা কি বলে অসিলেট করে না করে, এসব কিছুর উপর ডিপেন্ড করে আমরা ওমেগা এন বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ভ্যালুটা ধরে নিই। তো অনেক সময় আপনাদের কোশ্চেন যেটা আসে সেটা হলো যে ওমেগা এন এর মান বের করতে বলে, তখন ওমেগা এন স্কয়ার ইজ ইকুয়াল টু 16 বা যেটা দেওয়া থাকে ওটা ধরে ওমেগা এন ইজ ইকুয়াল টু রুট ওভার ওই যে ভ্যালুটা দেওয়া থাকে ওটা দিয়ে শেষ অঙ্ক ওমেগা এন বার করে দিতে হয় আর কি। তাহলে ওমেগা এন হলো আমাদের, এটা হলো একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটাতে হলো আমাদের সিস্টেমটা কি করে ন্যাচারালি কিভাবে ভাইব্রেট করছে সেটা হলো এখান থেকে দেখা যায়। কারণ আমরা যে এখানে যতগুলা জিনিস ব্যবহার করি সবগুলো কিন্তু আমাদের লাইভ কোনো জিনিস, লাইভ যেটা, ঠিক আছে। সো এখানে দেখা যায় কোনো কিছু মোশন থাকতে পারে, তারপরে হলো ড্যাশবোর্ড এখানে ব্যবহার করা থাকতে পারে, কোনো একটা কিছু ঝোলানো থাকতে পারে, স্প্রিং আকারে থাকতে পারে, এগুলো অনেকগুলো কন্ট্রোল সিস্টেমের জিনিসপত্র আমাদের এখানে ব্যবহার করা হতে পারে। যাই হোক, এটা হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি গেল। এখন আসেন ড্যাম্পিং নিয়ে কথা বলি। ড্যাম্পিং কি জিনিস? ড্যাম্পিং রেশিও হলো যেটা বলা হয়, যেটা এরকম ভাবে যেটা বলা হয়, এটাকে আপনারা লিখতে গেলে এভাবে করে লিখতে পারেন, এইভাবে এসে এইভাবে এভাবে লিখতে পারেন। আমি সাধারণত কিভাবে জানি লিখি, আমি তো এখানে লিখে অভ্যস্ত না, এই যেরকম লিখি, এরকম এরকম লিখি, এভাবে লিখতে পারবো। যাই হোক, এটা ওরা উইকিপিডিয়া দিয়ে দিয়েছে, উইকিপিডিয়া দেখা দরকার নেই, আমরা এখানে সংজ্ঞা আছে। আচ্ছা, যেমন ধরেন এখানে একটা স্প্রিং, একটা স্প্রিং দেওয়া আছে, আমরা ড্যাম্পিংটা বুঝতে চেষ্টা করি। এখানে একটা স্প্রিং দেওয়া আছে, স্প্রিং এর মাস সিস্টেম দেওয়া আছে। তো এখানে যদি একটা ফোর্স দেওয়া হয় এই মাসের উপরে, একটা ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তো স্প্রিংটা কি হবে? স্প্রিংটা এরকম মানে এদিকে সরে যাওয়ার চেষ্টা করবে। তখন আবার যদি এই মাসটা আমরা যদি আমরা কি বলে ফোর্সটা যদি সরাই দিই এবং মাসটা যদি এত ভারী না হয়, তাহলে কি করবে? এই স্প্রিংটা কি এরকম দুলতে থাকবে না, এরকম এরকম ভাইব্রেট করতে থাকবে এবং কাঁপতে থাকবে। তো এই যে কাঁপতে থাকলো, এই কাঁপতে থাকার ফলে এটা হলো যে আমাদের এই যে আমরা এখান থেকে ওমেগা এন বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো। আর যদি এখানে একটা ড্যাম্পার লাগানো থাকে, এখানে যদি একটা ড্যাম্পার লাগানো থাকে, যেমন ধরেন এখানে সি দিয়ে একটা ড্যাম্পার লাগানো আছে, তো সি ড্যাম্পার মানে পিস্টন যদি লাগানো থাকে, তাহলে কি হবে? এই যে ক্যাপাসিটর, সরি, এখানে স্প্রিং যে আছে, স্প্রিং এর জন্য এই মাস যেটা আছে সেটা কি করবে? ভাইব্রেট করতে থাকবে। আর ভাইব্রেট করতে থাকলে এই যে ড্যাম্পারটা আছে এটা কিন্তু এদের নিজেদের মধ্যে কিন্তু এখানে এরকম পিস্টনটা কিন্তু সামনে আগে পিছে করতে থাকবে, পিস্টনটাও কিন্তু আগে পিছে করতে থাকবে, একবার এদিকে একবার পিছনের দিকে যেতে থাকবে। তো এই যে আগে পিছে করতে থাকলো ড্যাম্পারটা ভিতরে, তো এর জন্য কিন্তু আমাদের ফোর্স কিন্তু কিছু এখানে কিন্তু আমাদের ড্যাম্পিং ফোর্স একটা কাজ করবে। তো এই যে ড্যাম্পিং ফোর্সটা আছে, এই ড্যাম্পিং ফোর্সটার জন্য আমাদের আসলে রেসপন্সের যে কার্ভ আছে, কার্ভের ভিন্ন রকম কার্ভ আমরা পেয়ে থাকি। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের যদি একটা স্প্রিংকে আমরা মাসের সাথে ঝুলিয়ে দেই, তাহলে দেখা যাবে যে মাসটা কি করবে, এই স্প্রিংটা কি করবে? ভাইব্রেট করা শুরু করবে। তো এটা গেল আমাদের ভাইব্রেটিং, আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এখান থেকে বুঝতে পারবো। তো ওই অসিলেশনকে কমাতে যদি আমরা এখানে একটা শক অ্যাবজর্বার ব্যবহার করি, আপনারা এটা জানতে, শক অ্যাবজর্বার কোথায় ব্যবহার করে আপনারা জানেন যে আমাদের ওই যে বিভিন্ন এটাকে কি বলবো, মোটরসাইকেলের পিছনেও শক অ্যাবজর্বার লাগানো থাকে, এটাকে বাম্পার বলেন আপনারা সবাই অনেকেই। তো বাম্পারে যে ওটা ড্যাম্পারের মতো কাজ করে আর কি, যে একবার শকটা অ্যাবজর্ব করে নেয়। কোথাও কিছু শক হলে আপনি যেমন ধরেন একটা এরকম একটা শীট আছে, ধরেন একদম ডিরেক্টলি আপনার চাকার সাথে লাগানো, ধরেন কথার কথা চাকাটা এখানে আপনার সিট, আচ্ছা আমি একটু এটা সিমুলেট করে দেখাই। এখানে ধরেন একটা সিট, মোটরসাইকেলের সিট, ওকে, এটা হলো চাকা। তো চাকাটা কোনোভাবে কি হয়েছে,
আপনার একটু এই এখানে কোন একটা গর্তের মধ্যে পড়ে চাকাটা হলো এরকম ঝাঁকি খাইছে উপরের দিকে। তো ঝাঁকি খাইলে আমাদের কি হয় সাধারণত এখানে একটা কিছু স্প্রিং থাকে তাই না, এখানে একটা স্প্রিং এর ড্যাম্পার মেকানিজম, এটাকে ড্যাম্পিং বলা হয়। তো স্প্রিং এর মাধ্যমে কি এই ঝাঁকির ফলে যে আমাদের যে থার্সটা আমাদের উপর দিকে পাবে বা যে ফোর্সটা উপরের দিকে পাবে সেই ফোর্সটা করবে কি, এরকম যদি ড্যাম্পারের মতো একটা জিনিস লাগানো থাকে তাহলে স্প্রিং এ করবে কি, স্প্রিং এ সব শেষ হয়ে যাবে, স্প্রিং এ সব শেষ হয়ে যাবে। তাহলে স্প্রিং এর মধ্যে ধাক্কা খেয়ে স্প্রিংটা উপরে উঠে আবার শেষ, নিচে নেমে গেল। এরকম করে বারবার এরকম উপরে নিচে করতে করতে কি হয়ে গেল, এক সময় গিয়ে স্থির হয়ে গেল। তো এটাই হলো আমাদের ওই ড্যাম্পারের সুবিধা। ড্যাম্পার মানে হলো শক অ্যাবজর্বার। তাহলে আমাদের ওই যে মোটরসাইকেলের যে আমাদের চাকা যে ধাক্কা খেলো, চাকা যে ধাক্কাটা খেলো, ওই ধাক্কাটা খাওয়ার পরে মানে চাকা যে নিচে কোথাও কোনো গর্তে পড়ে গেল, পড়ে গিয়ে যে এরকম একটা মানে ফোর্স পেলো, এই ফোর্সটাকে আমরা কি করব, শক অ্যাবজর্বার দিয়ে আমরা শেষ করে দেব। তো ওই শক অ্যাবজর্বারটাকে বলা হয় ড্যাম্পার, অথবা এখানে পিস্টন টাইপ বলা যেতে পারে, অথবা একটা এরকম গোলাকৃতির একটা বক্সের মধ্যে কিছু এরকম পেঁচানো কিছু ইয়ে থাকতে পারে, স্প্রিং এর মতো একটা মেকানিজম থাকতে পারে, যেটা জাস্ট শকটা অ্যাবজর্ব করে ছেড়ে দেয়। তার মানে আপনি ডিরেক্টলি আপনার সিটের নিচে কোনো শক পাবেন না, জাস্ট আপনি নিচের দিকে শকটা পাবেন যে এরকম ভাইব্রেট করতে থাকবে। অনেক সময় দেখেন না, এরকম দেখবেন যে একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলে মোটরসাইকেলটা একটু নিচের দিকে উপরের দিকে নিচের দিকে উপরের দিকে উঠতে থাকে, নামতে থাকে, বাট আপনি কিন্তু কোমরে বা গায়ে কিন্তু অত ব্যথা অনুভব করবেন না। তো এটার জন্য। আর যদি এখানে কিছুই না থাকে স্প্রিং, তাহলে ডিরেক্ট আপনি যেখানে শকটা খাবেন সেখান থেকে একদম ডিরেক্টলি আপনার শরীরে চলে যাবে ওই ফোর্সটা। তো তখন আপনি এখানে ব্যথা পাবেন আর কি, তো একদম বাড়ি খাবেন এর সাথে। তো এই হলো বিষয়। তো এটা হলো আমাদের ড্যাম্পার, আমাদের ড্যাম্পারটা ব্যবহার করে থাকে এখানে। তো ড্যাম্পারের জন্য দেখা গেছে এইসব সিস্টেমটাকে যদি আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে নিয়ে যাই, যাওয়ার পরে দেখা গেছে যে আমাদের এর জন্য আমাদের কি হয়, এই ড্যাম্পারের জন্য আমরা কি ব্যবহার করে থাকি বলেন তো, ড্যাম্পারের জন্য মনে আছে কি, ড্যাম্পারের জন্য ইলেকট্রিক্যাল সিস্টেমে কি ব্যবহার করে থাকি, একটু মনে করেন তো। স্যার ইন্ডাক্টর, ইন্ডাক্টর না ক্যাপাসিটর? ইন্ডাক্টর রেজিস্টর করি আর ক্যাপাসিটর মাসের জন্য ব্যবহার করি, ইন্ডাক্টর মনে নাই, মাসের জন্য ব্যবহার করি ইন্ডাক্টর। আর আহ, কি বলে যেটাকে কি বলে যে কেএক্স যেটা আছে এটার জন্য কি ব্যবহার করি, 1/c ইউজ করতাম। আচ্ছা, ফোর্স ভোল্টেজ যেটা আনলে ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে দেখা গেছে যে আমাদের ওইখানে আমরা ওইভাবে কনভার্ট করে নিব, কনভার্ট করে নেওয়ার পরে দেখবো যে এটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের কি হয়ে যাচ্ছে, ড্যাম্পিং হয়ে যাচ্ছে। তো আসলে বিষয়টা কি হয় জানেন, ক্যাপাসিটর যেটা ব্যবহার করি আমরা এখানে, এই ক্যাপাসিটরটা যদি রেজিস্ট্যান্স এখানে বেশি হয়, মানে ড্যাম্পিং যদি বেশি হয়, ক্যাপাসিটরটা কি হবে, চার্জ হতে লেট হবে, আবার চার্জ ডিসচার্জ হতে লেট হবে। এটা হলো সিআর মানে আরসি, যদি আমরা টাইম কনস্ট্যান্ট হিসাব করি। ওকে, তো এই জন্য দেখা যায় যে আমাদের এই ড্যাম্পিং, যে আমাদের ড্যাম্পিং ফোর্স যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার জন্য দেখা গেছে যে আমাদের চার্জ, ক্যাপাসিটর চার্জ হতে এবং ডিসচার্জ হতে অনেক লেট হয়। তো দেখা গেছে যে অনেক সময় সিগন্যাল ডিস্টরশন হয়ে যায়, সিগন্যালে অনেক মানে কি বলে এটা অনিয়ত সিগন্যাল দেখা যায়। ঠিক আছে, ওই সিগন্যাল গুলো কেমন হয় না হয় এগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে এটুকু মনে রাখেন যে আমাদের যদি কোনো একটা মাসকে যদি আমরা একটা স্প্রিং এর সাথে ঝুলিয়ে দেবে কোনো কিছু করি, তাহলে সেটা কি করবে, সেটা হলো আমাদের ভাইব্রেট করতে থাকবে। তো ভাইব্রেট করতে থাকবে, এটাকে যদি আমরা ভাইব্রেশন কমায় দিতে চাই তাহলে ওইরকম মোটরসাইকেলের মতো একটা মেকানিজম আমরা ব্যবহার করব। তাহলে দেখা যাবে যে আমাদের ওই ড্যাম্পার ব্যবহার করতে হবে। তো ওই ড্যাম্পারটাকে শক অ্যাবজর্বার বলে আর কি। তো যাই হোক, শক অ্যাবজর্বার ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করবো। ওই শক অ্যাবজর্বার ম্যাটেরিয়ালকে আমরা এখানে আমাদের যদি ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা আলাদা করে ব্যবহার করি তাহলে ওটাকে আমরা কন্ট্রোল করতে সুবিধা হবে। তো ওই ধরনের কন্ট্রোলিং দেখা গেছে যে আমাদের যে সিস্টেমের মাধ্যমে করা হয়, ওই সিস্টেমের আউটপুট যদি আমরা নেই, রেসপন্স যেটা আমরা টাইম রেসপন্স বের করব, সেই রেসপন্সটা দেখা যায় যে ড্যাম্পিং এর উপর ডিপেন্ড করে অনেক চেঞ্জ হয়ে থাকে আর কি। তো এটা এখানে বলার আর কি। তো এরপর দেখা যাবে যে আমাদের এই ড্যাম্পারের সাথে সাথে কি কি চেঞ্জ হচ্ছে আর কি। আমি এটাই বললাম যে ক্যাপাসিটরের উপর ডিপেন্ড করতেছে কেন, তাহলে ক্যাপাসিটরের রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটর আর রেজিস্টরের মধ্যে আসলে সম্পর্ক। তো ক্যাপাসিটর আর রেজিস্টরের মধ্যে সম্পর্ক হলে দেখেন এখানে দুইটা বিষয় থাকে। আপনাদের আমি যখন বলেছিলাম যে একটা ড্যাম্পার আর একটা ড্যাম্পার আর এখানে ড্যাম্পার লাগানো ছিল বি, আর একটা হলো এটাকে কি বলে
স্প্রিং লাগানো ছিল একটা মাসের সাথে, যদি এরকম লাগানো থাকে, এটাকে আমরা যখন এফভি অ্যানালজি তে আমরা দেখেছিলাম, তখন তখন দেখেন আপনাদের আমি একটা ছবিটা দেখাই, তখন আমরা এরকম এঁকেছিলাম এটাকে, এই এই স্প্রিং এবং এই ক্যাপাসিটরটাকে একসাথে আঁকানো হয়েছিল একসাথে, স্প্রিং আর রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স আর হলো ক্যাপাসিটর। মনে আছে কি আপনাদের? এখানে ছিল এল, এখানে ছিল এল মাসের জন্য, জি স্যার। আবার এখানে এখানে আরো একটা কিছু ছিল, তাহলে ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স কে একসাথে লাগানো, তাই না? এখন দেখেন রেজিস্ট্যান্সের ভ্যালু যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো কম হবে, আর কারেন্ট ফ্লো যদি কম হয় এই ক্যাপাসিটরের মধ্যে কিন্তু চার্জের কি বলে এটাকে, চার্জ স্টোর হওয়ার যে পদ্ধতিটা সেটা খুব ধীরে ধীরে হবে। আবার এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বেশি হয়, তখন কম হয়, তাহলে চার্জ তাড়াতাড়ি যাবে, তাহলে ক্যাপাসিটর তাড়াতাড়ি উঠবে, মানে চার্জ খুব তাড়াতাড়ি হবে। আর যদি এখানে দেখেন এই রেজিস্ট্যান্স ক্যাপাসিটর যদি কোনো একটা, আর যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, ধরেন আর একটা ড্যাম্পার থাকলো এখানে, এটার মাধ্যমে যদি আমাদের ক্যাপাসিটরটা চার্জ কি হয়, ডিসচার্জ হয়, তাহলে দেখা যাবে যে এর এই যে রেজিস্ট্যান্স আছে এটা যদি আর হয়, এই আর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি অনেক বেশি হয়, তাহলে ক্যাপাসিটরটা কি করবে, খুব ধীরে 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 ডিসচার্জ হবে। তাহলে দেখা যাচ্ছে এইখানে এর রেজিস্ট্যান্সের জন্য অনেক দ্রুত চার্জ হতে পারে, আবার অনেক দ্রুত মানে ডিসচার্জও হতে পারে, রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর ডিপেন্ড করে। তাহলে এখানে ওই কারণে বলা হচ্ছে যে ড্যাম্পার যেখানে বেশি থাকবে বা কম থাকবে এটার উপর ডিপেন্ড করে আমাদের সিগন্যালের যে মানে ক্যাপাসিটরে, সিগন্যাল তো আসলে ক্যাপাসিটরে যে এই যেরকম লাইন আসবে চার্জিং হওয়া না হওয়া, এগুলা কিন্তু ক্যাপাসিটরের উপর ডিপেন্ড করে। তো এই যে ক্যাপাসিটর চার্জ হচ্ছে বা না আমরা পাচ্ছি না, বা চার্জ ডিসচার্জ হয়ে যাচ্ছে, এগুলা ডিপেন্ড করে কিসের উপরে, ড্যাম্পিং এর উপরে। তাহলে এটুকু মনে রাখেন আপনারা যে ড্যাম্পার হলো আমাদের এই ক্যাপাসিটরের চার্জ বা রেজিস্ট্যান্সের মাধ্যমে ডিসচার্জ, এগুলা কি করে মানে নির্ধারণ করে। তো এই কারণে আমাদের শক অ্যাবজর্বার হিসেবে যদি আমরা একটা ড্যাম্পার ব্যবহার করি, তাহলে দেখা যায় যে যদি ড্যাম্পার না থাকে তার চেয়ে ড্যাম্পারওয়ালা যে সার্কিট আছে সেটার কি হবে, টাইম রেসপন্স আলাদা রকমের হবে। তো এখন আমরা এত কথা না বলে আমরা সামনের দিকে আগাই, যে আসলে দেখতে কেমন হয় ড্যাম্পার যদি থাকে না থাকে, তাহলে এটা দেখতে কেমন হয়। দেখেন এখানে কয় ধরনের ড্যাম্পারের কথা বলা হয়েছে। এটা হলো ফ্রিকশনাল লস। ফ্রিকশনাল লস যদি হয়, ফ্রিকশনাল লস মানে কি, যে আমাদের ওই ড্যাম্পারটা ব্যবহার করার ফলে ওইখানে কিন্তু একটা লস হয়। লস না হলে কিন্তু আমরা ওই যে মোটরসাইকেলের যে পিছনের যে ভাইব্রেশনটা, এটা কিন্তু আমাদের শরীরে চলে আসছে। তাহলে দেখবেন যে সমস্ত মোটরসাইকেলের আমরা বলি যে বাম্পার নষ্ট হয়ে গেছে, সেগুলো কিন্তু ভালো আপনার শক অ্যাবজর্ব করতে পারে না। আর সে কারণে যারা রাইডার থাকে মোটরসাইকেলে তাদের হলো মানে ওয়েস্টে অনেক ব্যথা পায় বা এই ধরনের প্রবলেম তৈরি হয় আর কি। দেখা যায় যে সাধারণত বাম্পারটা অনেক বেশি ভালো থাকলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি মানে এবড়ো থেবড়ো বা এরকম মানে রাফ রাস্তায় চলাচল করতেছেন। তো ওই জিনিসটাই যে আমাদের ওইখানে কিন্তু একটা লস হয়। লসটা কি? ফ্রিকশনাল লস। ওইখানে কিন্তু আমাদের ওই যে একটা স্প্রিং এর মতো মেকানিজম লাগানো থাকে, ওটাকে বলা হয় ড্যাম্পার অথবা আপনি যেটাই বলেন আর কি। তো ওইখানে একটা ফ্রিকশনের মাধ্যমে কিন্তু ঘর্ষণের ফলে কিন্তু আমাদের একটা বাধার তৈরি হয়, যে বাধার ফলে ধীরে 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 কি হয়, আমাদের যে ওই ভাঙাচোরা রাস্তার যে ফোর্সটা, এটা কিন্তু ধীরে ধীরে এখানে শেষ হয়ে যায়। তো এই হলো আমাদের মোটামুটি এই ড্যাম্পিং এর ব্যাখ্যা। কিন্তু এই ড্যাম্পিং এর ফলে কয় ধরনের মানে সিস্টেম আমাদের আছে আর কি, যে ড্যাম্পিং এর উপর ডিপেন্ড করে। তো এরকম 4 ধরনের সিস্টেম আছে। একটা হলো আমরা যদি বলে আনড্যাম্পড, যেখানে কোনো ড্যাম্পার ইউজ করা হয় না আসলে, সেটাকে বলে আনড্যাম্পড সিস্টেম। আর যেখানে ড্যাম্পারের ভ্যালু বা যেটার যে ভ্যালুটা আছে সেটা কি হয়ে যায়, একের চেয়ে বেশি হয়, একের চেয়ে বেশি হয়, সেখানে হয়ে যাবে ওভার ড্যাম্পড, সেখানে হয়ে যাবে ওভার ড্যাম্পড। আর যদি একের চেয়ে ছোট হয় তাহলে হয়ে যাবে আন্ডার ড্যাম্পড। আর যদি একের সমান হয় যেটার ভ্যালুটা, সেটা হয়ে যাবে ক্রিটিক্যালি ড্যাম্পড। এখন এগুলো যেটার ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? ওই যে আপনাদের আমি একটুখানি আগে যে ইকুয়েশনটা দেখালাম, এই যে আমি যদি একটু কয়েকটা পেজ আগে যাই তাহলে দেখতে পাবেন এই ইকুয়েশনটাতে এই যে যেটার ভ্যালু আপনারা বের করতে পারবেন। তো এই যেটার ভ্যালুর উপর ডিপেন্ড করে, যেটা যদি 1 হয়, আমরা সামনে আরো দেখাবো, যেটা যদি আমি যদি বলি, আচ্ছা যেটার ভ্যালু যদি 1 হয় তাহলে এটাকে ক্রিটিক্যালি ড্যাম্প বলে। আর যদি যেটার ভ্যালু
যেটার ভ্যালু যদি হয় হলো 1 এর চেয়ে বেশি, গ্রেটার দেন 1, লেস দেন 1 দেন, তাহলে এটাকে আন্ডার ড্যাম্পড বলে। আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটাকে ওভার ড্যাম্পড বলে। তো এগুলো সামনে আমাদের আসবে, এগুলো পড়বো। তো আপনাদের অনেক সময় যে কোশ্চেন গুলো থাকে জবের পরীক্ষাতে, সেখানে বলা হয় থাকে যে এরকম একটা ট্রান্সফার ফাংশন আপনাদের দিয়ে দিবে, তারপরে বলবে যে এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করেন, তারপরে হলো এর জেটার ভ্যালু বের করেন। যেটা মানে হলো এই যে আমাদের যে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বা ড্যাম্পিং ফ্যাক্টর যেটা, সেটা বের করেন। এবং ওইখান থেকে আপনি কমেন্ট করেন যে আমাদের যে সিস্টেমটা আছে সেটা আন্ডার ড্যাম্পড রেসপন্স দিবে, না ওভার ড্যাম্পড রেসপন্স দিবে, না আনড্যাম্পড রেসপন্স দিবে, অথবা ক্রিটিক্যালি ড্যাম্পড রেসপন্স দিবে। তখন আপনি যেটার ভ্যালু যদি 1 এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে বলবেন ওভার ড্যাম্পড, আর যেটার ভ্যালু যদি 1 এর চেয়ে কম হয় সেক্ষেত্রে বলবেন আন্ডার ড্যাম্পড। তো এইভাবে করে আর কি হিসাব করে বের করতে হবে। স্যার আর ওই যে মানে আনড্যাম্প আছে এখানে কি যেটার ভ্যালু হচ্ছে 0 এরকম আসবে? হ্যাঁ হ্যাঁ, যেটার ভ্যালু 0। তো এই হলো মোটামুটি আমাদের কোশ্চেনের আমাদের থিওরিটিক্যাল বিষয়। তো এর মধ্যে আমরা যে জিনিসগুলো পড়বো, যে আপনাদের যেমন ফার্স্ট অর্ডার সিস্টেমে রাইজ টাইম, এগুলো সবই আছে এখানে। আমি আপনাদের একটু দেখাই, এই যে এই টাইম মনে করেন এটা হলো আনড্যাম্পড রেসপন্স। আনড্যাম্পড মানে দেখেন রেসপন্সটা কিন্তু আমাদের নরমাল একটা সাইনোসয়েডাল রেসপন্সের মতো, কোনো কিন্তু এর কোনো মানে ইয়ে নাই, কি বলে মানে কোথাও যে হলো মানে মানে কমে যাচ্ছে এরকম? বাধাপ্রাপ্ত হয়েছে এরকম না কিন্তু, ঠিক আছে? নরমাল ভাইব্রেশনের টাইপ আর কি, একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, এই টাইপ আর কি। তাহলে আবার দেখেন এখানে আন্ডার ড্যাম্পড, এই যে আন্ডার ড্যাম্পটা কিন্তু একটু উপরের দিকে উঠে আবার এদিকে গিয়ে সেটেল হয়েছে। তো আন্ডার ড্যাম্পটা সাধারণত একটা এটা সামনের দিকে দেখাবো, একটা এয়ারক্রাফট মানে বিমান। আসলে এয়ারক্রাফট মানে বিমান বলা চলে না, ছোট বিমানগুলো সেসনা বলা যায় এগুলাকে। এগুলা উঠে হলো এরকম করে উপরের দিকে উঠে যায়, তারপরে আবার নিচের দিকে একটু নেমে আবার হলো সমান রাস্তায় যায়, এটাই আর কি। তো এটা হলো আন্ডার ড্যাম্প, মানে যখন যেটার ভ্যালু হলো 1 এর চেয়ে ছোট। আর যখন যেটার ভ্যালু 1 এর সমান, তখন আসলে কোন রকম ড্যাম্পিং হয় আর কি, ড্যাম্পড হয়, এটাকে ক্রিটিক্যালি ড্যাম্পড বলে। এটা ড্যাম্পড হতেও পারে নাও হতে পারে, মানে এই দুইটার মাঝখানে ওভার ড্যাম্পড চলে যেতে পারে, আন্ডার ড্যাম্পড চলে আসতে পারে, এরকম মাঝামাঝি যে অবস্থা করে সেটাকে বলে ক্রিটিক্যালি ড্যাম্পড। এটা যেটার ভ্যালু হলো 1। আর এর নিচে যদি হয় একদম অনেক বেশি ড্যাম্পিং দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলা হবে ওভার ড্যাম্পড। এই তাহলে এখানে কেন এটাকে বলা হলো, এখানে আমরা যদি ইউনিট স্টেপ নিয়ে কথা বলি, ইউনিট স্টেপ ফাংশনের জন্য এটা আসলে আমরা বের করেছি। ইউনিট স্টেপ ফাংশন বলে এরকম উপরের দিকে 1 এ উঠে তারপরে এরকম রেসপন্স পাওয়ার কথা ছিল আমাদের, বাট এরকম না পেয়ে কি হলো আমাদের, দেখেন এই চার্জিং এর জন্য, এটা চার্জিং ডিসচার্জিং এর জন্য আমাদের এই প্রবলেম গুলো হয়। এখান থেকে শুরু হয়ে প্রথমে উপরের দিকে গিয়ে আবার এটা তো আনড্যাম্পড যেটা আছে সেটা তো আছেই, ওকে। এটা আনড্যাম্পড হয়েছে, বাট সেকেন্ড অর্ডার জন্য, তো সেকেন্ড অর্ডারের জন্য এটা আলাদা রকমের হয়েছে আর কি, দেখেন এরকম। আর তাহলে আমাদের এইরকম 1 এর সাথে যদি চিন্তা করি, তাহলে দেখেন ইউনিট স্টেপ যদি দেই, তাহলে এরকম আন্ডার ড্যাম্প যদি দেই, আন্ডার ড্যাম্প যখন রেসপন্স যদি পাওয়া যায়, তাহলে সুন্দর একটা রেসপন্স আসার সম্ভাবনা তৈরি হয়। বাট দেখা গেছে যে এটা একের চেয়ে একটু উপরে উঠে যায়, তারপরে আবার নিচে নেমে যায়, একটু নিচে নেমে তারপরে ফিক্সড হয়ে যায় আর কি, স্টেডি স্টেটে চলে যায়। তারপরে দেখেন আবার এইখানে কি আছে, এখানে দেখেন ক্রিটিক্যালটা মানে মোটামুটি ভালো আর কি অবস্থান। দেখেন এটা উপরে উঠে যায় না, বাট নিচে থেকে ধীরে ধীরে এটা 1 এর মতো হয়ে যায়। আবার আবার দেখেন এখানে ওভার ড্যাম্পড আছে, ওভার ড্যাম্পের ক্ষেত্রে এটা একটু বেশি নিচের দিকে চলে যায়, নিচের দিকে চলে গিয়ে এদিকে আসে। এই ধরনের রেসপন্স গুলো আপনারা ম্যাটল্যাবে যদি এগুলা ইনপুট দেন তাহলে পাবেন। আপনারা যাদের কাছে ম্যাটল্যাব আছে তারা ট্রাই করে দেখতে পারেন, তো এখানে পাবেন আর কি। তো ম্যাটল্যাবে ইনপুট দিলে আপনারা এরকম বুঝতে পারবেন যে আন্ডার ড্যাম্প যেখানে জেটার ভ্যালু 0 হবে সেখানে কি রকম হবে, জেটার ভ্যালু 0 হলে এসি স্কয়ার প্লাস ওমেগা এন স্কয়ার এরকম একটা সূত্র আসবে নিচে। তো ওই সেক্ষেত্রে আমাদের এরকম একটা ইয়ে আসবে, যেটা এখানে কোনো আসলে কোনো ড্যাম্পিং আসলে বোঝা যায় না। তো গেল। তো এখান থেকে আসলে আমরা যে জিনিসটা বের করব সেটা হলো যে আমরা বিভিন্ন ধরনের টাইম আর কি বের করব। আমরা যেরকম ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে দেখেছিলাম রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম, তারপর হলো এইগুলো জিনিসগুলো সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব এখানে। তো এখানে কিছু জিনিস বুঝিয়েছে, এগুলো আপনাদের দরকার নাই, আমি আসলে সাধারণত এগুলো পড়াই না, তো এগুলো দরকার নেই, জাস্ট এমনি দেওয়া আছে, এগুলো দেখার দরকার নেই আর কি। আমি যেগুলা স্কিপ করে যাচ্ছি তো সেগুলা পড়ার দরকার নেই, এটা যেমন দরকার নেই। আমি আপনাদেরকে তো বলে দিলাম এখানে আমাদের ছবিগুলো লাগবে জাস্ট, এটা আর কিছু না। তো এখানে এই যা বলেছে আর কি, যে এস প্লেনের উপর থাকবে যেটা ইজ গ্রেটার দেন 1 হবে, এটা পড়তে হবে আর কি, যেটা গ্রেটার দেন 1 হবে।
যেটা যদি গ্রেটার দেন 1 হয় তখন আমরা এটাকে বলবো ওভার ড্যাম্পড। ওকে, ওভার মানে একের চেয়ে বেশি, মনে রাখবেন ওভার মানে একের চেয়ে বেশি, ঠিক আছে? একের চেয়ে বেশি মানে ওভার, এক হলো এখানে মানে একের সমান হলে ক্রিটিক্যালি ড্যাম্পড, আর আন্ডার ড্যাম্পড হবে কখন, যখন 0 থেকে শুরু করে একের চেয়ে ছোট হবে, মানে একের চেয়ে ছোট হবে বা 0-র চেয়ে বড় হবে, সেই সমস্ত যে আমাদের যেটার ভ্যালু গুলো আছে সেই সমস্ত সিস্টেম গুলাকে আমরা বলবো ওভার ড্যাম্পড। তো এগুলোর একটা চার্ট আমরা শেষের দিকে পাবো। তো ওভার ড্যাম্পড ইয়েটা দেখে নেন ছবিটা, এখানে উঠে আবার এখানে দিকে ধীরে 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 এইদিকে এসে পরে ফিক্স সেটেল ডাউন হয়। আপনাদের এটাই দেখিয়েছিলাম মনে হয় আমি কালকে, ট্রানজিয়েন্ট রেসপন্স আর হলো স্টেডি স্টেট রেসপন্সের জন্য এটা দেখিয়েছিলাম। ওকে, দেন এটা হলো ক্রিটিক্যালি ড্যাম্পড। ক্রিটিক্যালি ড্যাম্পড মানে কোন রকম ড্যাম্পিং হয়েছে, জাস্ট ড্যাম্পিং নাও হওয়াও বলা যেতে পারে, এরকম আর কি, খুব অল্প দূর মানে অল্প ড্যাম্পিং হয় আর কি সেই ক্ষেত্রে। তো দেখেন এখানে যেহেতু আমাদের e টু দি পাওয়ার -3t আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে ক্যাপাসিটরের চার্জিং হওয়ার একটা বিষয় আছে। তো এই বিষয়গুলো আর কি এখানে খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদেরকে যখন বলেছি যে ড্যাম্পিং এর ব্যাপারগুলোর সাথে ক্যাপাসিটর রিলেটেড, তো এখান থেকে বুঝতে পারবেন যে আসলে কিভাবে রিলেটেড থাকবে, এটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য যেটা ইজ ইকুয়ালস টু 1 হবে, তো এটা মনে রাখতে হবে আমাদের, যেটা ইজ ইকুয়াল টু 1 হবে ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং, শুধু এইটুকু মনে রাখলেই চলবে আর ছবিটা এই। আচ্ছা, আনড্যাম্পড মানে হলো যেখানে জাস্ট কোনো মানে কি হয় না, কোনো এটাকে কি বলে, কোনো ড্যাম্পিং হয় না, যেখানে যেটা ইজ ইকুয়ালস টু 0 সেখানে আমরা বলে থাকি এটা আনড্যাম্পড রেসপন্স আর কি। ওকে, যেমন ধরেন এখানে 9 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 9 মানে মাঝের যে 2 যেটা ওমেগা ns আছে ওটা কিন্তু 0 এখানে। সো এখানে যেটা ইজ ইকুয়াল টু 0, সো আপনাদের যদি এরকম একটা ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে যে সেকেন্ড অর্ডার সিস্টেমের এটা কি হবে, আনড্যাম্পড হবে না ওভার ড্যাম্পড হবে, আপনারা কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারবেন, যেহেতু যেটা এখানে 0, যেটা 0 হওয়ার কারণে এই আমাদের এই ড্যাম্পিং হবে না। ওকে, তো এইখানে মোটামুটি সবই দেওয়া আছে, যে এইটা জিনিসটা একটু পড়তে হবে, টেবিলটা দেখে নেবেন যে আমাদের কন্ডিশন কি হলে আমাদের ড্যাম্পিং টাইপ কেমন হয়, এইসব জিনিসগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে, যেমন কমপ্লেক্স কনজুগেট হবে না, রিয়েল রিপিটেড, এগুলো সব দরকার নেই আমাদের এই অংশটা, মাঝে টাইপ অফ পোল। তো তারপরে এগুলো যদি দেখতে চান কেউ দেখতে পারেন, আর না হলে আমাদের এই কন্ডিশন আর ড্যাম্পিং টাইপ এই দুটো জিনিস জানলেই হবে। আচ্ছা, এরপরে আসেন নেক্সট আমরা যাই। এখানে বিভিন্ন ধরনের ড্যাম্পিং এর জন্য দেখিয়েছে, তো যেটার ভ্যালু যত বেশি হবে তত বেশি ড্যাম্পিং হবে, এটা তো আমি বললামই যে যেটার ভ্যালু যত কম হবে তত হলো আপনার 0-র কাছাকাছি হলে কি হবে, একদম আনড্যাম্পড এর কাছাকাছি চলে যাবে, মানে আন্ডার ড্যাম্পড হয়ে যাবে আর কি। আর যদি দেখেন যে এখানে 0.8 0.6 0.5 0.4 0.2 এখানে উপরের দিকে উঠতে যাচ্ছেন, তত বেশি কি হয়ে যাচ্ছে, তত বেশি 0.1 এর পরে যদি 0 হয়ে যায় তখন আমাদের সিস্টেমটা হয়ে যাবে কেমন দেখেন, তখন আমাদের সিস্টেমটা হয়ে যাবে এখান থেকে যে উঠলো এদিকে উঠে এটা নিচে নামতেছে, দেখেন এদিকে চলে আসবে, এদিকে মানে আনড্যাম্পড হয়ে যাবে আর কি, এটা মনে রাখতে হবে। তো এটা বলেছে যে বিগার দ্য ভ্যালুস অফ যেটা, তো মোর ড্যাম্পিং। তো ড্যাম্পিং তত বেশি হবে যত আপনাদের মানে যেটার ভ্যালু যত বেশি হবে আর কি। এই তো ওভার ড্যাম্প কখন হয়, যখন 1-এর বেশি হয়ে যায় তখন ওভার ড্যাম্প হয়, আর যদি 1-এর চেয়ে ছোট হয় এবং 0-র চেয়ে বড় হয় তাহলে আন্ডার ড্যাম্প হয়। তো এখানে আন্ডার ড্যাম্পটি দেখানো হয়েছে, অনেকগুলো আন্ডার ড্যাম্প, তো আন্ডার ড্যাম্প দেখানো হয়েছে যে সরি হ্যাঁ অনেকগুলো আন্ডার ড্যাম্প দেখানো হয়েছে। তো এইসব জিনিসগুলা এখান থেকে দেখবেন যে অনেকগুলো আন্ডার ড্যাম্পের একটার সাথে আরেকটা কেমন অবস্থান করে, যেমন 0.1 থেকে শুরু করে 0.2 0.4 0.5 0.6 0.8 এরকম করে দেখানো আছে আর কি। ওকে, তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, যেমন ধরেন যদি আন্ডার ড্যাম্পড হয় তাহলে যেটার ভ্যালু কি হবে, 1-এর চেয়ে ছোট হবে, এবং আন্ডার ড্যাম্পের যে কি বলে ছবিটা আছে সেই ছবিটা আপনাদেরকে আমি দেখালাম যে আমাদের এরকম আন্ডার ড্যাম্পের ছবি হবে, আর এটা ওভার ড্যাম্প মানে হলো অনেক বেশি ড্যাম্পিং হবে আর কি, অনেক বেশি সময় জুড়ে আর কি সেটেল হতে টাইম নেবে আর কি বেশি, এটাকে বলা হয় আন্ডার ড্যাম্প। যাই হোক, তো এখানে শর্ট ওয়েতে এখানে দেখে নেবেন আর কি। আচ্ছা, এই যে দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে এখানে আমরা একটা এয়ারক্রাফট দেখানো আছে, তো এই এয়ারক্রাফটটা এখান থেকে শুরু হয়ে গিয়ে উপরে উঠতে থাকে, একদম সোজা উপরে উঠতে থাকে।
পরে আবার একদম টানা নিচে নামতে থাকে, তারপরে আবার একটু ধীরে 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 একদম সেটেল ডাউন হয়ে তখন সমান পথে চলে যায় আর কি। তো এটাকে বলে এয়ারক্রাফট ট্রাজেক্টরি মোশন আর কি। তো এরকম উপরের দিকে উঠে এটা আন্ডার ড্যাম্প বলতে পারেন আপনারা। আন্ডার ড্যাম্প মোটামুটি সবগুলো অধিকাংশ ধরনেরই আমাদের যে ইয়েগুলো আছে, কন্ট্রোল সিস্টেম আছে, অধিকাংশই আমরা সাধারণত আন্ডার ড্যাম্পটি পেয়ে থাকি বেশিরভাগ। তো এই আর কি, আন্ডার ড্যাম্প হলো খুব অল্প পরিমাণ ড্যাম্পিং হবে, কিন্তু ধীরে 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 খুব তাড়াতাড়ি আবার এটা সেটেল ডাউন হয়ে যাবে আর কি। এই তো এরপরে আমরা এই অংশগুলোকে আর এত কিছু পড়বো না। নিচেটাকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলা হয়, এটা আগেও আপনাদের অন্য সময় বলেছি, তো এটা এখানে আলাদা করে বলার কিছু নাই। তো এই অংশগুলো লাগবে না, আমি যেখানে লাগবে ওই পেজে চলে যাই একদম। এই জিনিসটা যেমন ধরেন এটা লাগবে আমাদের। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম টিপিক্যাল সেকেন্ড অর্ডার রেসপন্স গ্রাফ, এটা একটা টিপিক্যাল সেকেন্ড অর্ডার রেসপন্স গ্রাফ, যেখানে আসলে এখানে আন্ডার ড্যাম্পটাই দেখানো হয়েছে নরমালি। তো এইখানে আপনাদের যেরকম ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে আমরা বের করেছিলাম রাইজ টাইম, পিক টাইম, তারপরে হলো ম্যাক্সিমাম ওভার রাইজ টাইম, পিক টাইম, তারপরে হলো ওই কি বলে টাইম কনস্ট্যান্ট। তো এইখানে যেটা লাগবে সেটা হলো রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম, আর হলো ম্যাক্সিমাম ওভারশুট। ম্যাক্সিমাম ওভারশুট, এই যে ম্যাক্সিমাম ওভারশুট কতটুকু দূরত্ব গেছে, আর হলো স্টেডি স্টেট এরর ইএসএস। এই কয়েকটা জিনিস আমাদের এখান থেকে মেজার করতে হবে। তো এই জিনিসগুলো মেজার করতে গেলে আমরা রাইজ টাইম, পিক টাইমের কিন্তু ওইগুলো আমরা জেনেছি যে রাইজ টাইম কাকে বলে। রাইজ টাইম ছিল হলো আমাদের যদি বলি যে 0% থেকে আমাদের একদম কি বলে 100% পর্যন্ত ওঠা, অথবা 10% থেকে 90% পর্যন্ত উঠতে যে সময় লাগে তাহলে রাইজ টাইম বলে। আবার ডিলে টাইম আছে একটা, 0% থেকে 50% পর্যন্ত উঠতে যে সময় লাগে তাকে ডিলে টাইম বলে। তো এগুলো আমি আপনাদেরকে যে ম্যাথের শীটটা দিয়েছি সেখানে খুব ভালো করে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে ছবিটা দেখে নেন, আমি ওখান থেকে ব্যাখ্যা করছি। তো এখান থেকে এগুলো দেখার দরকার নাই, আমি এগুলা স্কিপ করে যাই। আমাদের ম্যাথের শীটে যেহেতু ম্যাথের সূত্র এগুলা, সেহেতু ম্যাথের শীটে দেওয়াই আছে, সো এখানে আর দরকার নেই। দেখি আমি একটু আর কোনো কিছু আছে কিনা বাকি, এখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। না, আপাতত এখানে আর কিছু নাই। তো আমরা এই শীটটা মোটামুটি থিওরি শেষ, আমরা এখন ম্যাথের শীটে চলে যাব। ম্যাথের শীট থেকে তো তারপরে হলো আমরা এক্সারসাইজ করব আর কি। যাই হোক, তো ম্যাথের শীটে যেটা আছে এক্সাম্পল আমরা চলে যাই প্রথম দিকে। এগুলা কোনটা আনড্যাম্পড হবে, আন্ডার ড্যাম্পড হবে, এগুলো নিয়ে অনেক কথা হয়ে গেছে। প্রথমে কিছু জিনিস আপনাদের দরকার নাই, এগুলো এখানে পড়ানো হয়ে গেছে। আচ্ছা, তো এই টাইম রেসপন্স এরা কেমন হয় না হয় এগুলো এখানে ওই যে ওমেগা এন স্কয়ার ডিভাইড এস স্কয়ার প্লাস 2 যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার, এগুলো ওখানে বের করে দেখিয়েছি অলরেডি। তো 4 ধরনের ড্যাম্পিং হয়, এটাও দেখানো আছে। তো ড্যাম্পিং এগুলো কেমন হয় দেখেন, এটা আনড্যাম্পড, এটা হলো আন্ডার ড্যাম্পড, এই আর কি। ক্রিটিক্যালি ড্যাম্পড হলে 1 হবে, এগুলো ওখানে দেখানো আছে ভালো করে, সো এখান থেকে দেখার দরকার নেই। আচ্ছা, এখানে যে জিনিসটা এখন দেখবেন আপনারা, এটা হলো আমাদের ওই যে রাইজ টাইম, পিক টাইম, এটা আমাদের এখানে থেকে দেখতে হবে। এখানে আমি রাইজ টাইম, পিক টাইমের সবগুলো সংজ্ঞা এখানে বই থেকে নিয়ে দিয়েছি। সেটা হলো ডিলে টাইম কি জিনিস। ডিলে টাইম হলো 0 থেকে 50% পর্যন্ত উঠতে আমাদের সিস্টেমটা, এই যে ইকুয়েশন যেটা আছে আমাদের কার্ভ যেটা আছে এখান থেকে এখানে। তো এটা আপনারা যদি এরকম বের করতে চান, ডিলে টাইমটা হলো এরকম 0 থেকে এই পর্যন্ত, মানে হলো 50%, এখানে 0 থেকে 50% পর্যন্ত উঠতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা ডিলে টাইম টিডি হিসেবে চিহ্নিত করে থাকি, এটাকে বলা হয় টিডি, ডিলে টাইম, ডিলে টাইম, ডিলে টাইম টিডি। ওকে, এটাকে বলা হয় টিডি। আবার রাইজ টাইম তাহলে কি, রাইজ টাইম ওই আগের মতোই 0 থেকে আপনি বলতে পারেন 100% পর্যন্ত, অথবা 0 থেকে 10 থেকে 90% পর্যন্ত উঠতে যে সময় লাগে সেটাকে বলা হয় রাইজ টাইম। আচ্ছা, পিক টাইম তাহলে কি, পিক টাইম হলো আমাদের যে সিগন্যালটা আছে সিগন্যালটা পিকে পৌঁছিয়েছে কখন, প্রথম পিকে। এই যে দেখেন এই অংশে প্রথম পিকে পৌঁছিয়েছে, তাই এটাকে বলা হচ্ছে আমাদের এই অংশটাকে বলা হচ্ছে পিক টাইম। তাহলে 0% থেকে শুরু করে 0% থেকে শুরু করে আমাদের একদম ফার্স্ট পিকে যখন উঠবে সেই অংশ পর্যন্ত যে সময়, সেই সময়টাকে বলা হবে আমাদের টিপি, বা এটাকে বলা হয় পিক টাইম।
আপনারা বইতে দেখতে পারেন, বইতে চ্যাপ্টার 2 তে আছে এগুলা। যদি আমার শীটে দেখতে একটু সমস্যা হয় তাহলে ওখান থেকে দেখবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে হলো সেটলিং টাইম। সেটলিং টাইম দেখেন এই পয়েন্টে এসে আমাদের সেটেল হয়েছে, মানে হলো স্টেডি স্টেটে চলে গেছে। এর মধ্যে এগুলো ছিল সব ট্রানজিয়েন্ট স্টেটে। তো ট্রানজিয়েন্ট স্টেট থেকে যখন স্টেডি স্টেটে গেল, সেই অবস্থাটাকে বলা হয় কি আমরা সেটলিং টাইম হিসেবে চিহ্নিত করি। তাহলে 0% থেকে শুরু করে এই আমাদের স্টেডি স্টেট পর্যন্ত যে লাইনটা টাইমটা আছে সেটাকে বলা হয় টিএস বা স্টেডি স্টেট সেটলিং টাইম বা টিএস বলা হয় এটাকে। তো এছাড়া পরের যে অংশটা আছে সেটা হলো আপনার স্টেডি স্টেট এরর। এটা তো আপনারা জানেনই যে দুইটা পয়েন্টের মধ্যে আমাদের ইনপুট এবং আউটপুটের মধ্যে যে পার্থক্যটা সেটাকে বলা হয় স্টেডি স্টেট এরর বলি। আর আরেকটা জিনিস বাকি আছে সেটা হলো ম্যাক্সিমাম ওভারশুট। ম্যাক্সিমাম ওভারশুট মানে হলো আসলে পাওয়ার কথা 1 এর উপরে আমরা কত পেয়েছি সেটা দেখার বিষয়। 1 এর উপরে যত বেশি পেয়েছি সেটাকে বলা হয় ম্যাক্সিমাম ওভারশুট বা এমপি, ম্যাক্সিমাম পিক আর কি, আসলে সত্য কথা ম্যাক্সিমাম পিক। এটাকে একটা পার্সেন্টেজ আকারে লেখা হয়ে থাকে। তো আমরা সেগুলো দেখবো যে এটার সূত্রগুলা কি কি, তো সূত্রগুলো এখন দেখার চেষ্টা করি। তাহলে দেখেন এখানে আমি আবার বলতেছি ডিলে টাইম হলো 0 থেকে 50%, আর রাইজ টাইম হলো 0 থেকে 100% অথবা 10 থেকে 90%। ওকে, টাইম পিক টাইম হলো 0 থেকে ফার্স্ট পিকে ওঠার যে টাইম সেটাকে বলা হয় পিক টাইম, আর সেটলিং টাইম হলো 0 থেকে সেটেল হতে যে সময় লাগে সেই টাইম। আর ম্যাক্সিমাম ওভারশুট হলো কতটুকু অংশ 0 থেকে 1 থেকে উপরে উঠেছে সেটা আমাদের দেখার বিষয়। এটা তো এইটুকু জানতে পারলে আমাদের এই সংজ্ঞাগুলো শেষ হয়ে যাবে। তো সংজ্ঞাগুলো থেকে সাধারণত এগুলোকে আপনাদেরকে বিভিন্ন আমাদের ভাইভাতে যখন কোশ্চেন করা হয় এগুলো থেকে কোশ্চেন করা হয় আর কি ভাইভাতে। ডিলে টাইম কি, রাইজ টাইম কি, পিক টাইম কি, ম্যাক্সিমাম ওভারশুট কাকে বলে, সেটলিং টাইম কাকে বলে, তারপরে হলো স্টেডি স্টেট এরর কি জিনিস, এইসব জিনিসগুলো সম্পর্কে। তো স্টেডি স্টেট এরর সম্পর্কে আপনাদের আমি বলেছি, যেটা আমাদের ইনপুট ছিল আরটি, সেটার সাথে আমাদের সিটি যদি আমরা কি করি বিয়োগ করি তাহলে আমরা যা পাবো সেটাই হলো আমাদের স্টেডি স্টেট এরর। তো দেখেন এখানে রাইজ টাইম, পিক টাইম, ম্যাক্সিমাম ওভারশুট আর সেটলিং টাইম সবগুলো সূত্র দেওয়া আছে। এই চারটাই সাধারণত চায় বেশিরভাগ। রাইজ টাইম ডিলে টাইমটা চায় না, কতটুকু ডিলে হলো এটা চায় না। তো এখানে দেখেন এগুলো সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন tr is equal to pi minus tan inverse root over 1 minus zeta square divided by zeta divided by omega n root over 1 minus zeta square। তো যেটা হলো এখানে আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর আর ওমেগা n হলো আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এগুলো মান দিয়ে দেওয়া থাকবে, মান দিয়ে দেওয়া থাকলে জাস্ট বসিয়ে আপনার সূত্রের মধ্যে বসিয়ে অ্যানসার বের করবেন। এখানে টিপি ইজ ইকুয়াল টু হলো পাই ডিভাইডেড বাই ওমেগা n রুট ওভার 1 মাইনাস জেটা স্কয়ার, আর এখানে টিএস ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই জেটা ওমেগা n। আর এমপি পার্সেন্টেজ অফ এমপি আপনাদের বলেছিলাম আমি, ম্যাক্সিমাম ওভারশুটটা পার্সেন্টেজে দেওয়া থাকে। তো এটা হবে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার যেটা এটা হলো পাই, যেটা পাইয়ের পরে যেটা ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস জেটা স্কয়ার। তো এই কয়েকটা জিনিস জানা থাকলে আমাদের এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে এবং বিভিন্ন জবের পরীক্ষার ম্যাথও আপনারা ক্লিয়ারলি পেয়ে যাবেন এখান থেকে। এই তো দেখেন এখানে আপনাদের একটা ম্যাথ দেওয়া আছে 2.1 নাম্বার। এখানে বলা হয়েছে যে জেটার মান হলো 0.5 আর ওমেগা এর মান হলো 6। তো জেটার মান 0.5 আর ওমেগা এর মান 6 আর টিআর এগুলো সবগুলো মান আপনারা বের করতে পারবেন। টিআর, টিপি, এমপিটিএস এগুলো সব বের করতে পারবেন, কারণ জেটা আর ওমেগা এর উপর ডিপেন্ড করে এই মানগুলো দেওয়া থাকে। তো আপনারা এই ম্যাথটা একটু দেখতে থাকেন সবাই, আর এই সূত্রগুলো সহ 10 মিনিট একটু ব্রেক নেন, ব্রেকের পরে আমরা আসছি আবার। হ্যাঁ, আমরা স্টার্ট করি আবার। তো এই ম্যাথটা ছিল এরকম যে এটা হলো মানগুলো বসাতে হবে এখানে, যেটার ভ্যালু হলো 0.5 আর হলো এটা হলো 6 রেডিয়ান পার সেকেন্ড। তো এখানে বসেছে পাই মাইনাস tan ইনভার্স রুট ওভার 1 মানে জেটা স্কয়ার ডিভাইড বাই জেটা আর হলো ওমেগা n রুট ওভার 1 মানে জেটা স্কয়ার। তো এগুলো প্রত্যেকটার ভ্যালু বের করতে হবে। এখানে এটা রাইজ টাইম, এটা পিক, সরি রাইজ টাইম বের করেছে দুইখানে, এটা এটার ভ্যালুগুলো বসিয়েছে এখানে। আচ্ছা, বসিয়ে আমরা বাকি অংশটুকু বের করেছি। দেখি এটা বইতে 2.1 নাম্বার ম্যাথে আছে। এটা পিক টাইম, এটা হলো টিপি ইজ ইকুয়াল টু পাই ডিভাইড বাই ওমেগা n রুট ওভার 1 মানে জেটা স্কয়ার। এখানে মানগুলো বসানোর পরে এটা পাবেন। আচ্ছা গেল, এটা গেল। আমরা এখন নরমাল একটা ম্যাথে যাই। এই ম্যাথটাতে দেখেন এটাকে বলা হয়েছে, একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। ওকে, সেটা কি gs is equal to s square plus 9s plus 19 divided by s cube plus 7s square plus 14s plus 8। আপনাকে বলেছে ডিটারমাইন দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম when a unit step is applied at input। আচ্ছা,
আপনাদের আমি অনেকগুলা ম্যাথ করিয়েছিলাম, ম্যাথ বলতে অনেকগুলো রেসপন্স বের করা শিখিয়েছিলাম, তো এর মধ্যে এটা একটা। তো এইখানে যে জিনিসটা করেছে, এখানে নরমালি আরএস এর জায়গায় 1/s বসিয়েছে, ওকে। তারপরে হলো এখান থেকে এস এর সাথে এস বাদ দিয়ে দিয়েছে, দিয়ে আমাদের এরকম একটা আমরা ট্রান্সফার ফাংশন পেয়েছি। এই একটা ট্রান্সফার ফাংশনকে আমাদের কি করতে হবে, এখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমাদের ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে। তো এটা কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করবেন, এটা আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন। যদিও আমাদের এগুলো আসে না বা আমরা এগুলো ইউজ করি না, মানে কোথাও এরকম ইম্পর্টেন্ট না, তারপরেও আপনারা নিজেরা এটার পার্শিয়াল ফ্র্যাকশন বের করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাজ থাকলো। ওকে, এক্সাম্পল নাম্বার 2.2, এটা আপনাদের কাজ থাকলো যে এটা পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করতে হয় এটা বের করে দেখাবেন। নিচেরটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে তারপরে আপনারা এটা করতে পারবেন। তারপরেও এটা নিজেরা দেখবেন, নিজেরা করার চেষ্টা করবেন। আচ্ছা, সেকেন্ড নাম্বার, আমরা নেক্সট ম্যাথটাতে যাই। আচ্ছা দেখেন, a second order system has a transfer function given by 25 divided by s square plus 8s plus 25। তো এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা হলো আমাদের একটা, এখানে এটা ওমেগা n দেওয়া আছে, তো ওমেগা n ইজ ইকুয়ালস টু দেওয়া আছে হলো 25। তো ওমেগা n যদি 25 দেওয়া থাকে, ওমেগা n দেওয়া আছে 25, তাহলে আমরা এখানে লিখি ওমেগা n কত, ওমেগা n ইজ ইকুয়াল টু ওমেগা n স্কয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে ওমেগা n ইকুয়াল টু হবে 5, ওমেগা n ইজ ইকুয়াল টু 5 আসলো। ওকে, আসুক। এরপর হলো কি, এরপর বলা আছে যে আচ্ছা, তারপর বলা আছে if the system initially at rest is subjected to a unit step input at t is equals to 0, the second order response will occur at এত। আচ্ছা, কোন পয়েন্টে occur করবে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো the second peak বলা হয়েছে, the second peak in the response will occur at কোন পয়েন্টে সেকেন্ড পিকটা ঘটবে। তো এটা করার জন্য যে কাজটা করেছে দেখেন, 1/s সব জায়গায় বসিয়েছি, তারপরে হলো রিকোয়ার্ড টাইম বের করেছে। রিকোয়ার্ড টাইম হলো আমাদের যে পিক টাইম ছিল, পিক টাইমের 3 দিয়ে গুণ করে দিয়েছে আসলে এখানে। এটা কেন করেছে আমি দেখাই। আগে হলো আপনার আগে, আচ্ছা কিভাবে করেছে প্রথম থেকেই দেখাই। এখানে আরএস এর ভ্যালু 1/s, এটা আমরা জানি। তো জিএস ইজ ইকুয়াল টু হলো সিএস ডিভাইড বাই আরএস, সিএস বাই আরএস। যদি এটা হয় সিএস বাই আরএস ইজ ইকুয়াল টু হলো 25 ডিভাইড বাই এটা যেটা দেওয়া আছে, এটা লেখেন 25 ডিভাইড বাই এস স্কয়ার প্লাস 8s প্লাস 25 এস স্কয়ার প্লাস 8s প্লাস 25, এটা দেওয়া আছে, ওকে থাকলো। তো এখান থেকে আমরা ওমেগা এন এর ভ্যালু বের করতে পারবো, সবই বের করতে পারবো। তবে আগে যেটা করতে হবে সেটা হলো সিএস এর ভ্যালুটা বের করে নিতে হবে এখান থেকে। তো সিএস ইজ ইকুয়াল টু কত, সিএস ইজ ইকুয়াল টু আরএস টা উপরে চলে যাবে, আরএস এর ভ্যালু হলো এস 1/s, তাহলে এস টা নিচে চলে আসবে, আর এখানে হবে এস স্কয়ার প্লাস 8s প্লাস 25। ওকে, এটা আমাদের রেসপন্স। তো রেসপন্স চেয়েছিল, রেসপন্স বের করে দিলাম, সমস্যা নেই। এরপরে আসে, এরপরে হলো আমাদের কাজ যেটা, সেটাকে বলা হবে স্যার এখানে ওই আরএস এর মান যে 1/s, এটা কিভাবে মানে এটা কিভাবে, যেমন ধরেন এখানে এই যে ইউনিট স্টেপ বলা আছে, এই যে ইউনিট স্টেপ পেলাম? টু ইউনিট স্টেপ ইনপুট, ইউনিট স্টেপ মানে হলো 1, তাই না? 1 এর ক্ষেত্রে তো আমরা আরএস ধরেন, আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো 1/s, ইউনিট স্টেপের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো 1/s, তারপর র্যাম্পের হলো 1/s স্কয়ার। জি স্যার, ঠিক আছে। এইভাবে করে আগাতে থাকে। তো এরপর যেটা করেছে সিএস এর ভ্যালুটা বের করে নিয়েছি, ওকে।
সিএস এর ভ্যালু বের করে নেই বা না নেই, আমাদের যেটা এটা সমান যদি আমরা 0 ধরি, এটাই আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তখন s ইকুয়াল টু 0 হয়ে যাবে, ওটা বাদ হয়ে যাবে। আর এটা সমান 0 থাকবে, তো এটা আমরা লিখেছি এখানে, এটার সাথে কম্পেয়ার করব আমরা। এখানে দেখেন কি হলো, আমি কথাটা বললাম যেটা সেটা দেখেন, s স্কয়ার প্লাস 8s প্লাস 25 ইকুয়াল টু হলো 0, ইকুয়াল টু হলো 0। তো 0 এরকম হলে এই s টা তো থাকবে না, s সমান 0 হয়ে গেল, তাহলে বাদ হয়ে গেল। আচ্ছা, আর আমাদের যেটা এইখানে আছে সেটা হলো কি দেখেন, s স্কয়ার প্লাস 2 যেটা যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার ইকুয়াল টু 0, দুইটা ধরে নিলাম আমরা। এর দুইটার মধ্যে কম্পেয়ার করব, দেখেন কম্পেয়ার করে কি আসে। আচ্ছা, কম্পেয়ার করে দেখা গেল s স্কয়ার থাকলো, এই 8 সমান হলো 2 যেটা ওমেগা এন, তাহলে আমরা লিখে নেই এটা 2 যেটা ওমেগা এন ইজ ইকুয়াল টু হলো 8। ওকে, আর ওমেগা এন ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, এখানে লিখি ওমেগা এন ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি হলো 5। ওকে, তাহলে আমরা এখানে বসান মান, তাহলে কি হবে 2 ইনটু ওমেগা এন মানে কত হবে, 2 ইনটু ওমেগা এন মানে কত হবে বলেন, 10 হবে। 10 ইজ ইকুয়াল টু 8, তাহলে বলেন তো যেটার ভ্যালু কত, তাহলে 4/5, যেটার ভ্যালু হলো 8/10 আর 8/10, 10 মানে 4/5 হচ্ছে আপনার, অথবা 0.8, 0.8। তাহলে বলেন তো এখন এটা কি ক্রিটিক্যালি ড্যাম্প না ওভার ড্যাম্প না আন্ডার ড্যাম্প বলেন, আন্ডার ড্যাম স্যার। আন্ডার ড্যাম্প। ওকে, আর তাহলে রিকোয়ার্ড টাইম যেটা বলছে যে পিক কততে হবে, আমরা জানি পিক টাইম ইজ ইকুয়াল টু পাই বাই রুট ওভার 1 মাইনাস যেটা স্কয়ার এটা হলো, আর ওমেগা এন আছে গুণাকারে, এটা হলো আমাদের পিক টাইম। তো এটা প্রথম পিক টাইম মানে হলো প্রথম পিক। এখন এখানে বলেছে, অঙ্কে বলেছে যেটা সেটা হলো, দেখেন অঙ্কটা একটু দেখে নিই আমরা। অঙ্কে বলেছে এইখানে এই যে নিচে দেখেন, দ্য সেকেন্ড পিক ইন দ্য রেসপন্স। তাহলে সেকেন্ড পিক যদি বলে, আমরা একটু ছবিটা দেখে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন সেকেন্ড পিক তাহলে কোনটা। এই যে দেখেন এটা একটা পিক, হ্যাঁ এটা 1 নাম্বার পিক। দেখেন নিচের দিকে এসে এটা কিন্তু নিচের দিকের পিক, হ্যাঁ সেকেন্ড পিক বলতে কিন্তু এটা একটা পিক, এটা একটা পিক। এখন আমাদের কয়টা টাইম আছে দেখেন, এখানে একটা পাই, এখানে হলো 2 পাই, মানে আমাদের যদি এটা বলি, আর এই যে এটা দেখেন 3 পাই ডিভাইড বাই ওমেগা এন রুট ওভার 1 বাই যেটা স্কয়ার, মানে হলো এখানে থার্ড যেহেতু আছে এই কারণে এটাকে 3 পাই হিসেবে চিহ্নিত করে নিয়েছি আমরা। ওই 180 ডিগ্রি হিসাব করলে আর কি যেটা হয়, কথাটা বুঝতে পেরেছেন? এরকম আর কি, যে আমাদের এখন এই পয়েন্টে কতটুকু আছে, এটা হলো পাই, এটা এইটুকু পাই, এটা হলো 2 পাই, এটা হলো 3 পাই, এরকম করে হিসাব করে নিয়েছি। তাই আমাদের এই সূত্র অনুযায়ী 3 পাই ডিভাইড বাই ওমেগা এন রুট ওভার 1 মানে যেটা স্কয়ার এটা ব্যবহার করেছি। তাহলে ওটা আমাদের কিন্তু সেকেন্ড পিক। আবার যদি আসলে পিক বলতে আমরা বুঝি যে ওই প্রথম পিক যেটা হিসাব করছি তারপরের পিকটা কি, ওই হিসাব মতোই। যেমন ধরেন এটা পজিটিভ দিকে পিক ছিল, আমরা কথার কথা দুইটাই পজিটিভ পিক, এটাও পজিটিভ অংশ, এটা আমরা মানে ইয়া করছি না, তবে এটা হলো 1 এর উপরে। আসলে পিক বলতে যে হাইয়েস্ট অংশ এটা পিক, তাহলে এখানে হাইয়েস্ট তো কিন্তু এটা সেহেতু এটাকে 3 পাই ডিভাইড বাই ওমেগা এন রুট ওভার 1 মানে যেটা স্কয়ার এটা দিয়ে হচ্ছে। তাহলে আর জাস্ট কিছুই না, এখানে যেহেতু পাইকে দিয়ে ভাগ করেছিলাম, এই পিক বের করতে বললে আপনাকে যদি বলে লোয়েস্ট পিক বলেন, মানে লো লেভেল ফার্স্ট পিক আর কি, নিচের দিকের ফার্স্ট পিক, তাহলে আপনারা 2 পাই দিয়ে করতে হবে। আর এটা যেহেতু সেকেন্ড পিক বলেছে, তাহলে আমরা 3 পাই দিয়ে করতে হবে। তাহলে এখানে 3 পাই বসিয়ে ম্যাথটা করে নিই। স্যার গ্রাফের মধ্যে তো সেকেন্ড পিকের পর আর কিছু না, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে থার্ড পিক বা এরপরে আর কোনো? হ্যাঁ সম্ভাবনা আছে, এই যে এটা থাকতে পারে, বাট এটা দেওয়া নাই আর কি। এটা হলো 4 পাই হবে ধরেন, সরি 5 পাই হবে 5 পাই হবে, 5 পাই হবে। তাহলে আপনাদের এটা মনে রাখতে হবে যে বেজোর যেগুলো আছে, বেজোর সংখ্যাগুলোতে আমরা আসলে পিক গুলো পেয়ে থাকি, বুঝতে পেরেছেন? এই আর কি। তো যদি এরকম ম্যাথে আসে তাহলে আপনাদের এটা অ্যানসার করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট দিন হলো বাকিটুকু পড়বো। আর তেমন